প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আবারও বন্ধু তোমারই খোঁজে এই ব্যতিক্রমী এবং ভীষণ আপনাদের প্রিয় আয়োজনটিতে। আমি ইভান সাইড আপনাদের সাথে আছি। দর্শক, আজ আমরা সোনাগাঁয়ে এসেছি এবং দারুণ একটি পরিবেশের মাঝখানে আছি। এখানে বসে আমাদের প্রিয় একজন মানুষের সাথে কথা বলবো এবং তার সাথে কথা বলতে বলতে তার জীবনের বন্ধুদের গল্পগুলো আমরা শোনাবো আপনাদেরকে। আজ যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন তিনি মঞ্চ, টেলিভিশন, এমনকি বড় পর্দায় রোমান্টিক নায়ক হিসেবে আমাদের সবার কাছে ভীষণ প্রিয়, কিংবা বলতে পারি যার হাতে বাংলাদেশের বিজ্ঞাপন একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই মানুষটি আমাদের সবার প্রিয় আফজাল হোসেন। তার সাথে কথা বলবো এবং চলুন দর্শক আমন্ত্রণ জানাই আজকের অতিথি আফজাল হোসেনকে। ভাইয়া, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজেতে। কেমন আছেন? হ্যাঁ, ভালো, চমৎকার। এই অনুষ্ঠানটা মানে আমার যে গ্রাম, সেই গ্রামে হলে অনেক চমৎকার হতো, যেখানে আমার চেনা সেই মাঠ, নদী, খাল, বিল, সাঁকো, শুধু ক্ষেত, স্কুল, যেসব জায়গায় আসলে শৈশব কেটেছে, ওগুলোর মধ্যে যাওয়া মানে অন্য একটা মানুষকে ফিরে পাওয়া। এক্স্যাক্টলি ভাই, আমি একটু সেই যেহেতু এখানে বসে আছি এবং এই ভাস্কর্যটির শিল্পী মোহাম্মদ কাইয়ুম, তার কথাও বলতে হয়। তিনি সংগ্রাম তৈলচিত্র থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই সংগ্রাম তৈলচিত্র আদলেই এটা নির্মাণ করেছেন। আপনিও চারুকলায় পড়াশোনা করেছেন এবং যেহেতু আমরা অনুষ্ঠান জুড়ে বন্ধুদের কথাগুলো শুনি, এই যে চিত্রকর্ম, পাশাপাশি সেরকম অসাধারণ একটি ক্যাম্পাস, পাশাপাশি আবার বন্ধুত্ব, সেই সময়ের বন্ধুদের সেই দিনগুলো বা বন্ধুত্বের দিনগুলো যদি একটু মনে করতে বলি আপনাকে। আমি জানি না যে এই অনুষ্ঠানের সীমানা কতটুকু, কিন্তু আমি নিজের সম্পর্কে যতটুকু জানি যে আমার একটা শৈশবকাল ছিল, সেখানে কিছু বন্ধু ছিল। স্কুলে অবশ্য স্কুলের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেটা বেটার হচ্ছে যে আসলে পরবর্তী সময়টা। অবশ্যই ঠিক। কলেজে যখন ভর্তি হই তখন একটা জিনিস আমার মনে হয়, আমি যারা অনুষ্ঠান দেখছেন তারা হয়তো ভাববেন যে হয়তো আপনি 100টা মানুষের সঙ্গে বাস করেন কিন্তু এবং নিয়মিতই সময় কাটান, সবাই কিন্তু বন্ধু নয়। বন্ধুত্বটা বিষয়টা খুব আলাদা। 24 ঘন্টা একসঙ্গে থাকলেই যে বন্ধুত্ব হয় সেটাও নয়। কলেজ জীবনে কিন্তু আমার সেই অর্থে বন্ধুর সংখ্যা বেড়েছে খুব কম। তারপরে কলেজ জীবনের পরে আসলে যে জীবনটা শুরু হয়েছে, সেই জীবনেই কিন্তু আমি বেশিরভাগ সময়টা কাটিয়েছি। আমি কলেজ জীবন শেষ করবার পর বা কলেজ জীবনের মাঝামাঝি সময় থেকে একটা ছাত্র সংগঠন করতাম, মানে শিশু সংগঠন করতাম। এই শিশু সংগঠনটি হচ্ছে পত্রিকা কেন্দ্রিক ছিল এবং এটা সাহিত্য নির্ভর ছিল, যে সারা দেশে কিশোররা, তরুণরা সাহিত্যকর্ম করতেন। আমরা ঢাকায় সেটার সঙ্গে যুক্ত ছিলাম, প্রধান কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলাম। এবং এখনও লক্ষ্য করি যে সারা বাংলাদেশে বহু মানুষ হয়তো যাদেরকে কখনো দেখি নাই, কিন্তু ওই কাগজের মধ্য দিয়ে কিন্তু বন্ধুত্বটা তৈরি হয়েছিল। সেই বন্ধুত্বও আছে। আবার যেভাবে আমরা সরাসরি বন্ধুত্ব বলি, যাদের সঙ্গে ওঠা বসা এবং টিল টুডে আজকে পর্যন্ত একইভাবে ওঠা বসাটা রয়েছে, ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, কবি হাসান হাফিজ, আব্দুর রহমান ছড়াকার, এরকম অনেকে রয়েছেন, দিদারুল আলম। তো যেমন আমি যদি বলি যে দিদারুল আলম, যে বন্ধুটির কথা বলতাম, সে কিন্তু কখনো লিখতো না, কিন্তু আমাদের লেখার প্রবল সমালোচক ছিল। আমাদের আরেক বন্ধু এখন লেখায় অতটা নেই, কিন্তু একসময় খুব তুমুল লিখতেন, সিরাজুল ইসলাম, খুব চমৎকার গল্প লিখতেন। আরেকটা বন্ধু, তার সঙ্গে আমার সবচেয়ে বেশি সময় কাটাতে হয় আমার স্ত্রীর বাইরে। আমার স্ত্রী খুব বড় বন্ধু আমার। ঘর ছাড়া বাইরের সবচাইতে বেশি সময় যার সঙ্গে আমার কাটাতে হয় সেটা সানাউল আরেফিন। আমরা একসঙ্গে একটা ব্যবসা করি, মানে আমাদের পেশাগত জীবনে যখন ছাত্রত্ব শেষ হয়েছে তখন থেকে আমরা একসাথে আছি এবং সে কারণে তার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাতে হয়। ভাই, আসলে আমরা এরকম করে স্মৃতিচারণটা করব আপনার বন্ধুদের প্রতি, আপনার যে খুব বলেন আনন্দ বলেন, ভালো লাগা বলেন, বিভিন্ন স্মৃতির কথা বলেন, সেই সব কিছু বা শৈশবের সেই গল্পগুলো শুনবো। এত চমৎকার একটি জায়গায় আমরা এসেছি, শুধু এখানেই বসে থাকতে চাই না। আপনি যদি রাজি থাকেন চলেন আমরা একটু হাঁটি, কোথাও হাঁটতে হাঁটতে সেই গল্পগুলো শুনি, প্লিজ চলুন। বলছিলাম যে একটু অন্য কোথাও গিয়ে হাঁটি এবং এরকম একটা পরিবেশ, অনেকটা যেমনটা বলছিলেন যে আপনার যে 1954 জন্ম সাতক্ষীরার মাহমুদপুর গ্রাম, সেখানের কথা আমরা এখন একটু শুনবো, শৈশবের কথা, সেই সময়ের বেড়ে ওঠা, সেই সময়ের বন্ধুদের কথাগুলো যদি একটু আমাদেরকে বলেন। ছেলেবেলায় মানে যেটাকে গুরুজনরা বলে দুষ্টু প্রকৃতির ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে দুরন্ত মনে ছিল। হ্যাঁ, আমার মনে হতো আমি কৌতূহল প্রবণ ছিলাম অত্যন্ত, সব কিছুতে আমার আগ্রহ ছিল যে এটা কেন এরকম, ওটা কেন এরকম, এবং সেটাই হয়তো
পুকুরে মানুষ 15 মিনিটের জন্য গোসল করতে যেত, আমি হয়তো 2 ঘন্টা ধরে গোসল করতাম। পানির নিচে যাওয়া, কাঁচা ধরে তুলে আনা, মাছ ধরতে পারা যায় কিনা চেষ্টা করা, বন্ধুরা সব মিলে, একা না। একটা পুকুরকে আমরা পুরো একদম নিচের কাদা উপরে তুলে ফেলতাম। এটা ছেলেবেলার আনন্দ। এটাই গুরুজনরা বলতেন যেটা করতে হয় না, করতে হয় ডুব মেরে চলে আসতে হয়। তো সেরকম ছিলাম না। বা পড়াশোনার বিষয়ে সবাই বইয়ের মধ্যে ডুবে থাকতো, আমার বইতে অত আগ্রহ ছিল না, কিন্তু কখনো পরীক্ষা ফল খারাপ করিনি, কারণ শেষ মুহূর্তে একবার চোখ বোলালে কিছু না। যতটুকু পড়তেন খুব মনোযোগ সহকারে পড়তেন। স্কুলের বন্ধুদের কথা বলছিলেন, আপনি গ্রামে ফিরে গেলে তাদের সাথে একটা দারুণ সময় আপনার কাটে, কিন্তু এখন তো আপনি আফজাল হোসেন, আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশে বিখ্যাত একজন মানুষ, কিন্তু ঠিক সেই স্কুলের সময়ের বন্ধুদের কাছে যে হয়তো আর পড়াশোনাটাই কন্টিনিউ করেনি, তাদের কাছে যখন ফিরে যান সেখানে তারা আপনাকে কিভাবে নেন? আফজাল হোসেন নাকি সেই স্কুল জীবনের বন্ধু? এটা আগে একটু বলে নিই আপনাকে, যে মূল কথাটা বলবার আগে যে বিষয়টা বলে নিই, আমি কিন্তু কখনো আমার গ্রামে আফজাল হোসেন না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে যখন বাংলাদেশে প্রথম অভিনেতাদের পোস্টকার্ড বিক্রি হওয়া শুরু হয়েছে, তখন আমার গ্রামে হয়তো একটা মুদি দোকানে আমারই পোস্টকার্ড ঝুলছে, আর আমি হয়তো ওই দোকানটার সামনে দিয়ে আমার বন্ধু বান্ধব নিয়ে আমি চলাফেরা করছি, আড্ডা দিচ্ছি, যেরকম আমি ছোটোকালে ছিলাম সেরকমভাবেই আমার জীবনযাপনটা আমি ওখানে। তাতে করে হয়েছে কি, যে গ্রামের কোনো মানুষই কিন্তু কখনো আমার দিকে আলাদা করে তাকায়নি যে এই সেই আফজাল হোসেন। এখনও পর্যন্ত আমি একটু বদলাইনি। আমার আব্বা খুব রাগারাগি করতেন, কারণ আব্বাদের তো একটা আলাদা ধরনের শখ থাকে যে আমি ঢাকা থেকে যখন যাই তখন ঢাকার মতো পোশাক টোশাক পরবো, কিন্তু আমার সবসময় মনে হতো যে ঢাকার পোশাক আমার অন্য বন্ধুদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিতে পারে। সে কারণে ওরা যে ধরনের পোশাক আশাক পরে, আমি ঠিক ঘরোয়া পোশাকে ওদের সঙ্গে চলাফেরা করি। এখনও কিন্তু আমি যখন গ্রামে যাই, আমার সবচেয়ে আনন্দের বিষয় ওখানে যে হয়তো 4-5 রাত থাকি এবং সময় কাটে কীভাবে, কারণ কাজও তো নাই। ওই হয়তো চায়ের দোকানে চা খাই, বসার জায়গা বলতে দোকান, হাট, বাজার, বন্ধু বান্ধবরা ওখানে আসে, ওই সময় কাটাই। এটাই হচ্ছে সবচাইতে আনন্দের সময়। এরকম কথা আসলে শুনতে ইচ্ছে করবে। আমরা এবার একটু অন্য কোথাও গিয়ে আবার বাকি কথাগুলো শুনবো। ঠিক এই নস্টালজিয়ার কিংবা আনন্দের রেশটা ধরে রাখতে চাই, একটু সামনে কোথাও যাবো। বন্ধু তোমারই খোঁজে। আপনার কথাগুলো শুনতে শুনতে আসলে যেটা আমার কাছে মনে হচ্ছে যে মানুষের যে জীবনকাল, জীবনের সময়, একটা সময় গিয়ে মনে হয় আসলে এই তো সেদিনের কথা। এবং এই যে বেড়ে ওঠা, বা আপনার কথা যদি বলি, আপনার যে বর্ণাঢ্য জীবন, অনেক কিছুর সাথে পরবর্তীকালে ব্যস্ততা, এখনও পর্যন্ত সেই কর্মব্যস্ততার জীবন, বা একজন আফজাল হোসেন হয়ে ওঠার পেছনে কোথাও কি বন্ধুদের ভূমিকাটা থাকে কি না, কিংবা কতখানি ভূমিকা থাকে, বা একটা জীবনে বন্ধুদের প্রভাব কতখানি? এই প্রশ্নটা আপনার কাছ থেকে, প্রশ্ন না ঠিক, এই অনুভূতিগুলোর কথাগুলো শুনবো, একটা জিনিস ইচ্ছে করছে, আমরা কি একটু ঝালমুড়ি খেতে পারি? ঝালমুড়ি? আমি আস্তে আস্তে দেখছিলাম আর কি। আমি গ্রামের ছেলে, আমাদের কিন্তু শৈশবের সঙ্গে এগুলোর একটা সম্পর্ক আছে। শুধু যেটা পার্থক্য যেটা সেটা হলো, এসে গেছে, পার্থক্য যেটা আমাদের আমলে ঝালমুড়িতে এই বিশেষ বন্দোবস্তটা ছিল না যে এইভাবে খেতে হবে। আচ্ছা। আর তখন আস্থা ছিল যে যেটা আমি খাচ্ছি এটা মন্দ কিছু খাচ্ছি না, কিন্তু এখন এটা খেতে গেলে আমাকে ভাবতে হবে যে তেলটা সঠিক আছে তো, মানে এটা খাওয়ার পর কোনো বিড়ম্বনায় পড়বো না তো। এই 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 সন্দেহটা সময় আমাদের জীবনে এনে দিয়েছে, কিন্তু আমরা একটা খুব সরল সময়ে আমাদের সরল শৈশবটা কাটাতে পেরেছি। আচ্ছা ভাইয়া, যেটা বলছিলাম যে এই যে বন্ধুদের ভূমিকাটা জীবনে কতখানি আসলে প্রভাব রাখে, বা কি মনে হয় আপনার কাছে, আপনি যদি এখন এসে জীবনের দিকে ফিরে তাকান? প্রত্যেকেই, আমার যে টেলিভিশন জীবন, সেই টেলিভিশন জীবনে প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। মানে আমি আলাদা করে বলতে পারি, এই অনুষ্ঠানে হয়তো সময় নেই, এই একজন মানুষের মধ্য থেকে একটা রোল প্লে না করলে আমার একটা পরিচয় তৈরি হতো না। একটা জীবন প্রাপ্তির সঙ্গে সবচাইতে বড় প্রাপ্তি হচ্ছে কোন মানুষগুলোর সঙ্গে আমার এই দীর্ঘ সময়টা সম্পর্ক হয়েছে, এবং সেই সম্পর্কের কারণে তাদের কাছ থেকে আমি কি গ্রহণের সুযোগটা পেয়েছি। ভাইয়া, আমরা একটু জায়গাটা বদল করি, অন্য কোথাও যাই। ভাইয়া, যেমনটা বলছিলাম যে আসলে আরও গল্পগুলো শুনতে চাই। আপনার থিয়েটারে একটা বড় সময়ে যে কাটানো, পাশাপাশি আপনার হাত ধরেই বাংলাদেশে বিজ্ঞাপন কিংবা এই মডেলিং, এই সব কিছুকে পেশা হিসেবে নেওয়ার মতো একটা প্রতিষ্ঠা পাওয়া, সেই কাজের সাথে জড়িয়ে সে সময় কিন্তু এক ধরনের বন্ধুত্ব তৈরি হয় মানুষের সাথে, সেগুলো একটু শুনতে চাই। মূলত একটু আগে যেটা বলছিলাম যে
এটার শুরু কিন্তু মঞ্চ থেকে, যদিও তার একটু আগে থেকে ওই যেটা একদম শুরুতে বলছিলাম যে চাঁদের হাট বলে একটি শিশুদের সংগঠন এবং সাহিত্য পাতার মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটু যোগাযোগ ছিল। সে সময় খুব অবাক বিষয় কিন্তু যে টেলিভিশনে যারা খুব খ্যাতিমান সেই সময় ছিলেন এরা কিন্তু প্রত্যেকেই ঢাকা থিয়েটার থেকে ছিলেন। সেখানে আমি যুক্ত হলাম এবং আসাদ, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আল মনসুর, যার লেখা মঞ্চনাটক দিয়ে আমার প্রথম অভিনয় জীবন শুরু হয়েছে। তো সেই সময় যাদের পেয়েছি, হয়তো খুব গভীর বন্ধুত্ব কারোর সঙ্গে গড়ে না উঠলেও সেই সময়ে আমরা একসঙ্গে ঘুমানোর সময়টা ছাড়া একসঙ্গেই সিংহভাগ সময় কাটাতাম। তো যদি এখন হিসাব করি যে প্রতিটি মানুষের আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে, যে সেটা তো নিঃসন্দেহে। আমি এই নাটক কিংবা সিনেমার প্রসঙ্গ ধরেই আসি। আমাদের বাংলাদেশের নাটক কিংবা সিনেমা সময়ের যদি যখন থেকে আমরা জুটি বলতে যা কিছু বোঝাই, আমরা সবাই কিন্তু একটা জুটির নাম একেবারেই প্রথমেই চলে আসে, আফজাল হোসেন এবং সুবর্ণা মোস্তফা। এই যে জুটি হয়ে ওঠা, মানুষের পছন্দের জায়গায় পৌঁছানো, সেটার ভিতরে কি এক ধরনের প্রবল কিংবা তীব্র বন্ধুত্ব দরকার হয় না? বা সেটা নিয়ে এটা আমি অনেকবার বলেছি এই প্রশ্নটার উত্তর, কিন্তু আবার একবার বলি। মূলত জুটি তৈরি করেন হচ্ছে যাদের জন্য নাটকটা হয়, দর্শক। তো ওই সময়টা হ্যাঁ একটা সৌভাগ্য দরকার হয়। আমার একসাথে আমাদের যে প্রথম নাটকটা, ওটার নাম ছিল চেহারা, আনিস চৌধুরীর লেখা, আতিকুল হক চৌধুরী প্রযোজনা করেছিলেন। সুবর্ণা ছিল ধনীর মেয়ে, আমি গ্রাম থেকে আসা আমার মতো একটি ছেলে। এই নাটকটা দিয়ে এর আগে আমি বাটন ব্রেস্টের রাইফেল করেছি, শ্রদ্ধা আব্দুল আল মামুন আমাকে টেলিভিশনে নিয়ে এসেছিলেন, কিন্তু নাটকের পরিচিতিটা লাভ হয়েছে এই চেহারা নাটক দিয়ে। তো ওই যে প্রথম নাটক থেকে মানুষ একসঙ্গে দুজনকে দেখা পছন্দ করেছেন। পরবর্তীকালে বিভিন্ন সময় আমি লক্ষ্য করেছি যে নাটকগুলোতে আমরা একসঙ্গে অভিনয় করেছি সেই নাটকগুলোর এক ধরনের সাফল্য পেয়েছে, মানে দর্শকপ্রিয় হয়েছে। কিন্তু তার মানে কি এই যে অন্যদের সঙ্গে, আমি মিতার সঙ্গে যখন নাটক করেছি, আমি শম্পার সঙ্গে যখন নাটক করেছি, আমি কেয়া চৌধুরীর সঙ্গে বা ডলি জহুরের সঙ্গে যখন নাটক করেছি, বা অনেক নতুন যারা অভিনয় শিল্পী, কিন্তু অনেকে এসেছেন আমার সঙ্গে প্রথম অভিনয়। তো এরা যখন অভিনয় করেছেন সেই নাটকগুলো কি ভালো হয়নি? সেই নাটকগুলোও ভালো হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে এই নাটকগুলো একাধারে মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, মানে মানুষের পছন্দ করেছে। গ্রহণযোগ্য সবগুলো ছিল, হচ্ছে বিশেষভাবে পছন্দ করেছে। সে কারণে সবাই বলতে 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 ওই আমার মনে হয় যে এই জুটির বিষয়টা, কিন্তু আমরা দুজনে কোনোদিন কোনো নাটকে আমরা জুটি এই অনুভব নিয়ে কোনোদিন করিনি বলে আমি একদম স্থির বিশ্বাস। আসলে বন্ধুত্ব আমার কাছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বন্ধুত্ব কোথাও না কোথাও একটা সেতু বন্ধনের মতো, সেতু ক্রিয়েট করে। আমরা এখান থেকে একটু আপনাকে অন্য কোথাও নিয়ে যেতে চাই এবং সেখানে দেখা যাক আমরা আপনার কোনো বন্ধুর সাথে আপনাকে এই অনুষ্ঠানে আবার একটুখানি নতুন করে মিট করিয়ে দিতে পারি কিনা, তার সাথে কথা বলিয়ে দিতে পারি কিনা, সেই চেষ্টাটা আমাদের থাকবে। অন্য কোনোখানে অন্য কোনো ভাই, আপনার সাথে তো অনেক বন্ধুদের কথাগুলো আজকে আমরা শুনছি এবং বলছিলাম যে আপনার জন্য কোনো একটা উপহার আমরা হাজির করতে চাই, কিন্তু আমি একটু তার আগে জানতে চাই আজ যে হুট করে এরকম সব বন্ধুদের কথাগুলো আবারও মনে করা, আবার সবাইকে নিয়ে একটু কথা বলা, ঠিক কেমন লাগছে এই সময়টায় বা এই কথাগুলো বলতে এখন? এটা আপনাদের অনুষ্ঠানের একটা ফরম্যাট, কিন্তু হ্যাঁ এই অনুষ্ঠান আমার মধ্যে একটা আলাদা অনুভব তৈরি করেছে। আমার মনে হয়েছে যে যদি আসলেই যাদের কথা বলছি এমন হতো যে ঢাকার বাইরে একটা দিন এই যে বন্ধুবান্ধবের কথা বলছি তারা এক ঝাঁক বন্ধুবান্ধব নিয়ে একটা জায়গায় সময় কাটিয়ে যদি একটা অনুষ্ঠান বানানো যায়, সেটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয় হতো। এক ঝাঁক বন্ধুদের হয়তো নানান কারণে আমাদের একসাথে হাজির করাটা সম্ভব হয় না, সবারই ব্যস্ত জীবন, অনেক অনেক সীমাবদ্ধতা থাকে। তারপরও যে বন্ধুটির কথা আপনার কথায় কথায় উঠে এসেছে, যার সাথে আপনি বলা যেতে পারে যে 24 ঘন্টায় একসাথে থাকছেন, কাজ করছেন, ব্যবসা করছেন, সেই বন্ধুটি যদি আবার আজ একটু ভিন্নভাবে হুট করে আমাদের এই আড্ডায় আপনার সাথে এখন এসে হাজির হয়, কেমন লাগবে আপনার? এক্স্যাক্টলি। আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে, আমরা আমন্ত্রণ জানাতে চাই আপনার প্রিয় বন্ধু সানাউল আরিফিন ভাইকে। ভাই প্লিজ ওয়েলকাম। সারাদিন একসঙ্গে কাটে, এই অনুষ্ঠানও একসঙ্গে। হ্যাঁ সেটাই, আমরা আপনার কথা বলছিলাম এবং আপনার কথা ভাইয়ের কাছ থেকেই শুনছিলাম যে সারাদিনই মোটামুটি একসাথে দুজনের যায়, এবং এই যে একসাথে ব্যবসা করা, একসাথে বন্ধুত্ব, একসাথে যে শব্দটার কথা যদি বলি, আমি ওর সঙ্গে কথা শুরু একটা ছোট জিনিস বলে নিই। সেটা হলো যে ওর নাম সানাউল আরিফিন, বন্ধুরা ডাকে আরিফিন, সবাই পরিচিত মহলে, কিন্তু খুব কাছের মানুষরা ওকে ডাকে সানা।
আর আমার স্ত্রীর নাম হচ্ছে মনা। আমি বলি যে আমার ঘরের সমস্ত বিষয়ে দেখে, ঘরে আছে মনা আর বাইরে আছে থানা। আর এবার একটু ভাই আপনার সাথে কথা বলতে চাই। শুরুতে যেটা বলবো, বন্ধুত্ব দুজনের কবে থেকে শুরু হয়েছিল, কোন সময়ের, বা সেই প্রথম দিককার কথা আজ মনে পড়ছে কিনা, বা মনে পড়লো কতখানি নস্টালজিয়া কাজ করছে? বন্ধু তো 40 বছর, আচ্ছা, কিন্তু পার্টিকুলার দিনক্ষণ বললে বলা মুশকিল, সম্ভব না। কারণ যখন তারুণ্য থাকে তখন কখন কে কি করছে তখন তো খেয়াল থাকার কথা না। এই সার্কেলের সঙ্গে মিশছি, ওই সার্কেলের সঙ্গে মিশছি, 10 সার্কেলের জায়গা থেকে ক্রিম যার সঙ্গে যার যাচ্ছে উপরওয়ালা যে টাচ করে রাখছে সে অনুযায়ী হয়। তাহলে ওর সাথে কি করে হলো আমার, সেটা যদি আসা, ওর ক্যারেক্টার বা আমার ক্যারেক্টার যদি আমরা ভাগ করি, কোনো মিল নেই। আচ্ছা, বিপরীত ধর্মী। ও যখন যে কাজটা করে ওটা 100% ওটাতে ঢুকে থাকে, সেটা মনোযোগী বলি আর যাই বলি না বলি কেনা, ও একটার বেশি আদার্স কোনো ইস্যু ওর আসতে দেয়ই না বা ও পারেই না এটা। আর আমি ঠিক অপোজিট, আমি একটার সাথে আরও 5টা একসাথে জড়াই করব। তার মানে কোনো মিল যদি বলা হয় তাহলে কোনো মিল নাই, কিন্তু কোথাও না কোথাও একটা মিল অবশ্যই আছে, যে কারণে 40 বছর। সেটা যদি আমাকে বলা হয় যে কী মিল, তাহলে কী হলো, সেটা হলো যে আবার প্রশ্ন আসছে বন্ধুত্ব। বন্ধুত্ব মানে কি বিশ্বাস, এবং একজনের প্রতি একজনের কোনো কমপ্লেন ছাড়া তার ইস্যুটা মেনে নেওয়া, এবং সেই বন্ধুত্বটা আমাদের আছে। একজনের প্রতি একজনের বিশ্বাস, সেই বিশ্বাসের কারণে আমরা আমাদের বন্ধুত্ব। মাঝখানে একটুখানি বলে নিই যে শুধু যে বন্ধুত্ব, ওর সঙ্গে আমার বন্ধুত্ব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা না। মানে এই বন্ধুত্ব আসলে কি কি বিষয় তৈরি করেছে, যেমন ওর পরিবার এবং আমার পরিবারের কিন্তু কোনো ভিন্নতা নেই। মানে মানুষ বলে না যে রক্তের সম্পর্ক এভাবে এভাবে সম্পর্কযুক্ত হয়, পরিবারও কিন্তু ওরকম, দুটো পরিবারের সম্পর্ক কিন্তু পারিবারিক একটা বন্ধুত্ব জায়গা থেকে। যেমন ওর পরিবার ছোট পরিবার, আমারটা বিশাল অনেক বড় পরিবার, অনেক, কিন্তু আমার টোটাল পরিবারের সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি আছে। আমরা সবাই কিন্তু বলতে শুনি, বা আমরা যদি চারপাশে তাকাই, অনেক উদাহরণ এরকম আছে যে বন্ধুত্বের জায়গায় থাকে, কিন্তু যখনই বিজনেস ব্যবসা ব্যাপারটা চলে আসে তখন কিন্তু স্বাভাবিকভাবে সেই সম্পর্কটা হয়তো থাকে না, হয়তো সেখানে কোথাও গিয়ে অনেক হিসেব নিকেশের ব্যাপারগুলো চলে আসে। কিন্তু আপনারা ব্যবসাও একসাথে করছেন এবং দারুণভাবে দুজন মিলে যেন এক আত্মা হয়ে করছেন। এটা কি মেনটেন করতে হয় নাকি এটাও ন্যাচারালি? না, কোনো কিছু মেনটেন করতে হয় না। ওই যে বিশ্বাস, আমি শুরু করলাম যেটা দিয়া, বিশ্বাস যেখানে থাকে সেখানে কোনো কিছু লাগে না। অসাধারণ, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপারও থাকে। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আফজাল হোসেন, সেই মানুষটি আপনার 40 বছরের পুরনো বন্ধু, নিশ্চয়ই তাকে নিয়ে অনেক গর্বের জায়গা আপনার আছে, কিন্তু কোনো আক্ষেপের জায়গা কি আছে যে আমার এই বন্ধুটির হয়তো এই জিনিসটা হলে আরেকটু ভালো হতো, বা এই ব্যাপারটার প্রতি সে যদি আরেকটু যত্ন নিত, এরকম কোনো কিছু আছে? আমরা আমেরিকাতে একটা ও আর আমি যাওয়ার পর একটা সম্বর্ধনা দিবে ওকে, সবাই বক্তৃতা দিচ্ছে, কথা বলছে যে ওর সমস্ত প্রশংসা, যে কাজগুলো করে সত্যিই যেটা প্রাপ্য ওর। একজন বলল যে না, ও শুধু এই কালচারাল ফিল্ডেই সাকসেস না, ও বাণিজ্যেও সাকসেস। তারপর আমাকে ডাকা হয়েছে, আমি শুধু এইটুকুই বললাম যে ও বাণিজ্যে সাকসেস ভালো, কিন্তু আজকে যদি সত্যিকারের বাণিজ্যিক হতো তাহলে আমরা এই আফজাল হোসেনকে পেতাম না। আর আমি বন্ধু হিসেবে চাই না ও বাণিজ্যিক হোক, ওর মতো থাকুক অন্তত একজন, আমরা আমাদের দেখা মানুষের মধ্যে একজন থাকুক যে এই সমস্ত প্রতিদিনকার জিনিসের চাইতে একটু বাইরে থাকুক না। ওকে তো আমরা এইভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ওকে ও এইভাবে থাকতে চাই, ওটাই থাকুক। আজকে আসলে অন্যদেরকে আমরা মিস করলাম, তারপরও ভালো লাগলো, এরকম একটা চমৎকার সময় আমরা কাটালাম, এবং দুজনকে অসংখ্য ধন্যবাদ। দুজনের এই বন্ধুত্ব আসলে এরকমই থেকে যাক সবসময়, কোনো বদল কখনোই না আসুক সেই প্রত্যাশা রাখি, এবং দুজনের প্রতি সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের প্রিয় দুজন মানুষ, খুব ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে এই প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে বলতে একটা আনন্দের রেশ থেকে যায়, কিংবা তাদের কথা ধরেই বলতে পারি বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, প্রত্যেকটি রক্তের বাঁধন দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় তার বাইরেও কোথায় জানি একটা সুতোর বাঁধনের সম্পর্ক, কিংবা বন্ধু এই সম্বোধনের মাঝখানে নিহিত রয়ে যায় অনেকগুলো সম্বোধন। আগামী সপ্তাহে আপনার প্রিয় চ্যানেল এনটিভিতে আবারও প্রিয় কোনো মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন, বন্ধুর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্দি